কাজেই যদি আমরা ওই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, যারা দীর্ঘদিন লড়াই চালিয়েছেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের আকাঙ্ক্ষা যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমরা জানি যে বিগত সরকার আমাদের দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে, সব ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমাদেরকে ভালো কিছু করতে হলে এর কিছু মেরামত প্রয়োজন আছে, এবং সে কারণেই প্রশ্ন আসে সংস্কারের। আপনারা জানেন যে যখন বাংলাদেশে অন্য কেউ সংস্কারের কোনো দাবি করে নাই, কোনো প্রস্তাব দেয় নাই, তখন 2017 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030 একটা প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছিলেন। সেখানে অনেক সংস্কার প্রস্তাব ছিল। এরপরে 2022 সালে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব বিএনপির পক্ষ থেকে একটা 27 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিলেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যখন আমরা যুগপৎ আন্দোলনের রত, তখন সিদ্ধান্ত হয়েছিল যে শুধু বিএনপি না, এই আন্দোলনে যারা রত আছেন আমরা সবাই আলোচনা করে একটা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করব, এবং এখানে যারা আছেন 12 দলীয় যত নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা আন্দোলনে রত ছিলেন, তাদের সবার সঙ্গে দীর্ঘ আলোচনা পর্যালোচনা করে সকলের সম্মতিতে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলাম। এটা 2023 সালের জুলাই মাস, 13ই জুলাই, 23 সালের 13ই জুলাই, অর্থাৎ 24 সালের জুলাই আগস্টের আন্দোলনেরও 1 বছর আগে। এবং সেখানে যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছিল, আজ পর্যন্ত এই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারও যেসব সংস্কার প্রস্তাব করেছেন, তার কোনোটাই ওই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার বাইরে না, সবগুলি তার মধ্যেই। বরঞ্চ 31 দফার এর বাইরেও আরও কিছু সংস্কার প্রস্তাব আছে, যেগুলেন আমরা এইসব দলগুলি যারা আছি, আমরা এটা দাবি আকারে উত্থাপন করি নাই, আমরা এটা আমাদের প্রতিশ্রুতি আকারে উত্থাপন করেছিলাম। আমরা এগুলোকে ন্যায্য মনে করে এই দাবি, এই কথাগুলি বলেছিলাম। এর ভাষায় দাবি ছিল না যে এটা করতে হবে, বলা ছিল এটা করা দরকার। কাজে এটা এক ধরনের প্রতিশ্রুতি আমাদের, আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থনে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে কোনো সংস্কার কমিশন, অন্য কোনো সংস্কার প্রস্তাব যদি নাও থাকে, তাহলে আমরা সেই 31 দফা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। এটাই ছিল আমাদের ঘোষণা। কাজেই যদি কেউ বলে বিএনপি কিংবা 12 দলীয় জোট কিংবা সমমনা জোট কিংবা অন্যান্য যারা আন্দোলনে ছিলাম আমরা, তারা কেউ সংস্কারের বিপক্ষে বা সংস্কার চায় না, তারা মিথ্যা বলে, তারা মতলবী কথা বলে। কারণ তারা তো কেউ চায়নি এগুলা। আমরা বলেছি যে প্রধানমন্ত্রী পদে পরপর 2 বারের বেশি কেউ থাকতে পারবে না। এর আগে আর কেউ প্রধানমন্ত্রী পদে 2 বারের বেশি থাকতে পারবে না,
এমন কোনো প্রস্তাব কেউ দিয়েছে আপনাদের স্মরণ পড়ে? আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, উচ্চসভার কথা বলেছি। আমাদের আগে আর কেউ বলেছে মনে পড়ে আপনাদের? আমরা ক্ষমতার ভারসাম্য আনার জন্য বলেছি। আমরা শুধু রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে না, আমরা বলছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনসভা, প্রশাসন এবং মন্ত্রীদের মধ্যে ভারসাম্য আনার কথা বলেছি আমরা। কারণ আমরা চেয়েছি রাষ্ট্রটা ভালো চলুক, এখানে কেউ যেন এত বেশি ক্ষমতার অধিকারী না হয় যাতে জনগণ ক্ষতিগ্রস্ত হয়। কাজে একটা জিনিস পরিষ্কার, যে বিএনপি বা 12 দলীয় জোট বা আন্দোলনে রত যারা ছিলাম আমরা কেউ সংস্কারের বিপক্ষে নই। কিন্তু আমরা যেটা বলি সেটা হলো যে কোনো এক সরকারের পক্ষে কিংবা কোনো একবারে কখনো সব সংস্কার করা সম্ভব না। আমি ঐকমত্য কমিশনের মিটিংয়ে বলেছিলাম যে সংস্কার এমন একটা ধারাবাহিক অনিবার্য বাস্তবতা যেটা কেউ না চাইলেও তাকে করতেই হবে। যেমন ধরেন, আপনি যদি গ্রাম থেকে ঢাকায় এসছেন, আপনি একটা ছোট্ট রুম ভাড়া নিয়ে আপনি থাকেন, আপনি যেভাবে রুমটা গোছায় রাখছেন, কালকে যখন আপনি বিয়ে করবেন, আপনার ঘরে আপনার স্ত্রী আসবে, আপনার রুম কি ওইভাবে থাকবে? বদলে যাবে না? তারপর যখন আপনার একজন সন্তান হবে, তখন কি ওইভাবেই থাকবে না কিছু পরিবর্তন করতে হবে? সন্তান যখন বড় হবে তখন আবার পরিবর্তন করতে হবে না? তারপর যখন সন্তানের বিয়ে শাদী হবে তখন পরিবর্তন লাগবে না? এগুলো অনিবার্য পরিবর্তন। এটা আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না, আপনাকে করতে হবে। আপনার প্রয়োজন, আপনার অভিজ্ঞতা, আপনার সক্ষমতা এর আলোকে আপনি এই পরিবর্তন করবেন। আপনার যদি সামর্থ্য বেশি থাকে, আপনার সন্তানের বিয়ে করে তাকে আর একটা বাড়িতে দিবেন। আপনার যদি তার চেয়ে কম থাকে, আপনি আর একটা রুম করে দিবেন তাকে, তাই তো নাকি? এমনকি মুক্তিযুদ্ধের সময় আমরা যখন ইন্ডিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরে গেছি, আমরা দেখেছি যে একটা রুমের মধ্যে একটা পরিবার থাকছে, সেখানে স্বামী স্ত্রী আছে, তার মেয়ে জামাই আছে, বা ছেলের বউ আছে। তারা ওই রুমের মধ্যেই একটা দড়ি টানায় একটা পর্দা করে নিচ্ছে। অর্থাৎ প্রয়োজনের জন্য এই পর্দা এবং তার সক্ষমতার অভাবের জন্য এই পর্দা। যদি সক্ষমতা থাকতো তাহলে তা আর একটা ঘর করতো, আর একটা রুম করতো। তাহলে সংস্কার এমন এক বিষয় যেটা প্রয়োজনের তাগিদে আপনাকে অবশ্যই করা লাগবে, কিন্তু সেটা করতে হবে আপনার সক্ষমতা অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী। আমরা বলেছি যে বেশ কিছু সংস্কার আছে যেটা সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট, সংবিধান পরিবর্তন ছাড়া হবে না। আর এই সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নাই। হয় দেশে সামরিক শাসন জারি করে সংবিধান স্থগিত করতে হবে, তাহলে আপনি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে পারবেন, আর না হলে আপনি সংবিধান পরিবর্তনের জন্য পরবর্তী সংসদের জন্য অপেক্ষা করতে হবে। তা আমরা বলেছি এটা ছাড়া আর যেসব পরিবর্তন বিটুইন টু পার্লামেন্টস, দুইটা সংসদের মাঝে রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে করতে পারে, আমরা যেসব ব্যাপারে একমত হব সেই সব ব্যাপারে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে করা যায় করে ফেলেন আপনারা। আর যেটা করা যাবে না, আমরা একমত হব, সেগুলো একটা সনদ আকারে লিপিবদ্ধ হোক, আমরা সবাই সেখানে দস্তখত করব এবং আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হব যে আগামী নির্বাচনে আল্লাহর মেহেরবানিতে যারাই দায়িত্বে যাক, যারাই মেজরিটি হোক বা মাইনরিটি হোক, যাই হোক, যারা আমরা দস্তখত করব, আমরা সবাই একমত হয়ে সংসদে সেটা অনুমোদন করব।
কোনো সমস্যা আছে? আর এখন বলেন, নির্বাচন কমিশন বলছে তারা জুন মাসের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত হয়ে যাবে, প্রকাশ্যে বলেছে, এটা প্রেসে আসছে, আপনারা পড়েছেন নিশ্চয়ই। গতকালও ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ সাহেব উনি বলেছেন যে আমাদের আলোচনা প্রায় শেষ, আমরা এই মাসের মধ্যেই দ্বিতীয় পর্যায়ে আলোচনায় যাব। অর্থাৎ সেটা কি, যে যেসব বিষয়ে আমরা একমত হলাম এটার একটা তালিকাবদ্ধ করা, যদি আরও কিছু করা যায় একমত সেটা করা, করে একটা সনদ তৈরি করা, যাতে করে সেখানে সবাই দস্তখত করতে পারে। সেটা করতে আর কতদিন লাগতে পারে? ম্যাক্সিমাম 1 মাস, 1.5 মাস, এর বেশি তো না, নাকি? অ্যান্ড দেন উই সাইন এ ডকুমেন্ট, আমরা একটা সনদে দস্তখত করলাম। এর মধ্যে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে পূরণ করা সম্ভব, কয়েকদিনের মধ্যে সেসব অধ্যাদেশ জারি হতে পারে। আর যেগুলো সম্ভব না সেগুলো পরবর্তী পার্লামেন্টে আমরা উপস্থাপন করার জন্য তো একমত হলাম। তাহলে আপনার নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? আপনারাই যা বলতেছেন তাতেই তো কোনো বাধা নাই, তাই না? এখন যদি বলেন যে না আরো দেরি করতে হবে, তাহলে কারণটা তো তাকেই বলতে হবে যে কেন করতে হবে। তা তো বলতেছেন না তারা। এখন কারণ যদি গোপন থাকে, যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। এই ভাই, আপনি ক্ষমতায় যাওয়ার স্বার্থে আপনি সংগঠিত হওয়া বা আপনার জোট বানানো ইত্যাদি করার জন্য যে সময়, ওইটা নেওয়ার জন্য গত 17 বছর ধরে যারা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে, আবার যে তরুণ প্রজন্ম আজ পর্যন্ত ভোটই দিতে পারে নাই, এবং দেশে একটা নির্বাচিত সরকার কায়েম হওয়ার মাধ্যমে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, যে সমাজ আরও সংগঠিত এবং সক্ষম হওয়ার যে সুযোগ, সেটা থেকে বঞ্চিত রাখবেন? এটা কি যুক্তিসঙ্গত? বন্ধুরা আমার, আমরা পরিষ্কার বলতে চাই যেটা, সেটা হলো যে অবশ্যই আমরা সংস্কার চাই। যেসব সংস্কার প্রয়োজন, যেসব সংস্কার সম্ভব, যেসব সংস্কার ছাড়া একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, এ সবগুলি নিয়ে আমরা করতে চাই। আমরা এটাও চাই যে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, যাতে করে এমন একটা সরকার প্রতিষ্ঠা হয় যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। আমি মনে করি আমাদের এই আকাঙ্ক্ষায় কোনো ত্রুটি নাই, এই আকাঙ্ক্ষা ন্যায্য। কেউ কেউ প্রচারের চেষ্টা করছে যে আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। আচ্ছা ভাবেন একবার, যেই দলটা, যে দলের সরকারটা সবচেয়ে বেশি নির্যাতন করেছে বিএনপিকে,